যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। যিনি বলতে পারেন, আসলে তিনি আমাদের জীবনকে আরো অনেকটা সহজ এবং সরল করে দিতে পারেন। 365 দিন তিনি বন্ধুর মতো আমাদের সকলের পাশে থাকেন বলে তার ফোন আমাদের সকলের জন্য অবারিত দাঁড় করে দিয়ে রেখেছেন। এবং যখনই আমাদের প্রয়োজন হয়েছে তাকে ফোনও যেমন করেছি, তার সাথে সাথে যখন তিনি তার গুরুত্ব বুঝেছেন সেই অনুযায়ী আমরা তার কাছে ছুটে এসেছি, পাশে থেকেছেন বন্ধুর মতো, দিশা দেখিয়েছেন, আমাদের জীবনকে সহজ সরল গতিতে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সহযোগিতা করেছেন শ্রী সুব্রত চক্রবর্তী। আমরা বলে থাকি তিনি হচ্ছেন প্রতিকারের অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ। তাই তো শুরুতেই বললাম, জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। সত্যি তাই, শ্রী সুব্রত চক্রবর্তীর হাত ধরে কত কত মানুষ, ভালো লাগে এটা বলতে এবং দেখতে, চারদিকে কত মানুষ আছেন তারা তার হাত ধরে কিন্তু আজকে তাদের জীবনে অনেকটা সুখ এবং স্বাচ্ছন্দ্য ফিরে পেয়েছেন। সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলতে গেলে আমাদের একটি কথা কিন্তু বারবার মাথায় রাখতে হয়। আমরা সবসময় বৃহস্পতির কথা বলে থাকি, কিন্তু আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ রয়েছে, সেটি হলো শনি। এবং এটি নিয়ে কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই বোধহয় একটু চিন্তিত হয়ে পড়ি। কিন্তু কেন চিন্তিত হয়ে পড়ি, কতটাই বা চিন্তার কারণ, সবটুকু কি আমরা সবসময় জানতে পারি? সুব্রত চক্রবর্তী কিন্তু অত্যন্ত সহজ করে আমাদেরকে, বিশেষ করে এই কল্পতরু অনুষ্ঠানে বুঝিয়ে দেন এবং আপনারা সেজন্য কল্পতরু অনুষ্ঠান এত এত ভালোবাসা দেন। আজকে থাকবে শনি। এই যে শনির একটা বক্র গতি, শনির যে অবস্থান, সেই অবস্থান পরিবর্তনের সাথে সাথে আমরা সকলেই সেটা জানি যে তিনি স্থান পরিবর্তন করছেন। তাতে কোন রাশির জন্য একটু বাড়তি সুবিধা হবে এবং কোন রাশির ক্ষেত্রে বোধহয় কোথাও একটু চিন্তার কারণ থাকবে। তবে না, চিন্তার কারণ কোথাও নেই, সুব্রত চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে বন্ধুর মতো করে। তার হাত ধরি আসুন আমরা সকলে একটু জানার চেষ্টা করি কল্পতরু অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে কোন কোন রাশির ক্ষেত্রে সত্যি একটা ভালো সময় আসতে চলেছে বা কোন কোন রাশি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। কল্পতরু অনুষ্ঠানে আজকেও তিনিই রয়েছেন আমাদের মাঝে, শ্রী সুব্রত চক্রবর্তী। নমস্কার, টেলিভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠানে দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 এই চ্যানেল ভিশনে। এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা যে বাড়িতে বসে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পিছনেই অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই, টেলিভিশনের কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদা অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। এবং আজকে ডেট অনুযায়ী, আজকে যে আমি লাইভে এসেছি, সরাসরি কিন্তু শিলিগুড়ি গতকাল চেম্বার ছিল, আজকে সকালে আমি পৌঁছেছি কলকাতাতে এবং করেই আপনাদের কাছে কিন্তু লাইভে এসেছি। সেই সঙ্গে বলে নিই যে আজকের যে অনুষ্ঠানটা হতে চলেছে, আবিরদা অবশ্যই ঘোষণা করেছে অনুষ্ঠানের আজকের বিষয়বস্তু কি। আপনারা অনেকেই শুনেছেন বা অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেন না। তো শনি মহারাজ বা শনিদেব মীন রাশিতে বর্তমানে এখন রয়েছে গোচরে এবং তিনি কিন্তু বক্র পথ অবলম্বন করছেন বা রেট্রোগেট অবস্থাতে রয়েছেন। এই যে সোজা বাংলা অনেকে বলে বক্র, অনেকে বলে বক্রী এবং অনেকে বলেন ইংলিশে রেট্রোগেট। এই যে শনি বক্রপথ অবলম্বন করেছেন 13ই জুলাই থেকে, অর্থাৎ আমাদের ইংরেজির যে জুলাই মাসের 13 তারিখ থেকে 2025-এর বক্রপথ অবলম্বন করেছেন এবং তার বক্রপথ থাকছে 28শে নভেম্বর 2025। অর্থাৎ এই যে 4.5 মাসের শনির এই বক্রকাল, তার কি ফল হতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা এবং কোন রাশির ওপর কি প্রভাব ফেলতে পারে এবং কতটা খারাপ ফেলতে পারে, কতটা ভালো ফেলতে পারে। কারণ প্রথমেই জেনে রাখা ভালো, যখন কোনো শুভ গ্রহ বক্র হয় তিনি কিন্তু শুভত্ব বৃদ্ধি পায় বা শুভত্ব বৃদ্ধি দেয়। আবার যখন অশুভ গ্রহ বক্রপথ অবলম্বন করে বা রেট্রোগেট হয় বা বক্রী হয়, তার কিন্তু অশুভত্বও কিন্তু বৃদ্ধি পায়। তাহলে সেই দিক থেকে শনিকে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র বা ট্র্যাডিশনাল মতে কিন্তু শুভ গ্রহ হিসাবে ধরা হয়েছে এবং জোডিয়াক সাইনের, আমাদের জোডিয়াক সাইনে দশমপতি এবং একাদশপতির যে কম্বিনেশন, সেটা কিন্তু ধরা হয়েছে। অর্থাৎ মকর এবং কুম্ভ রাশির মালিক কিন্তু ধরা হয়েছে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী শনিদেবকে। তাই শনি হচ্ছে আমাদের একদিক থেকে কর্মের অধিপতি গ্রহ এবং অন্যের দিক থেকে আমাদের সফলতার অধিপতি গ্রহ।
শনি সাধারণত যখন এই বক্রকার অবলম্বন করছেন, অর্থাৎ 13ই জুলাই থেকে তিনি রেট্রোগেট হয়েছেন বা বক্রপথ অবলম্বন করেছেন, এবং তিনি থাকছেন কতদিন? 25শে নভেম্বর পর্যন্ত, প্রায় 4.5 মাস। আমরা যদি দেখি প্রায় 4.5 মাস মতো কিন্তু তিনি বক্রপথ অবলম্বন করবেন। তাহলে তিনি কি শুভ ফল দিতে পারেন? প্রথমে বলে রাখি, শনি যেহেতু শুভ গ্রহ, নিশ্চয়ই শুভ ফল দেবেন, কিন্তু কাদের ক্ষেত্রে অশুভ ফল দিতে পারে? সাধারণত দেখবেন শনিকে আমরা সবসময় জানি তিনি হচ্ছে ন্যায় পরায়ণ দাতা। তিনি হচ্ছেন আমাদের মধ্যে ডিসিপ্লিনকে তৈরি করতে পারেন, এবং যারা দেখবেন জীবন যাপনে নানা রকম খারাপ কাজ করে বেড়াচ্ছেন, জীবনের ক্ষেত্রে আমাদের জীবনে চলার পথে যে সমস্ত শুভ কাজগুলোকে করা দরকার, ডিসিপ্লিনকে আমরা মেনে চলি না, আমরা সবসময় খারাপ কাজের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা অন্যজনকে কষ্ট দিচ্ছি, কাউকে ঠকাচ্ছি, তাহলে কিন্তু শনি মহারাজ তাদেরকেই সাধারণত নেগেটিভ ফল দিতে পারেন। শনি প্রথমে বলেছিলাম তিনি হচ্ছেন ডিসিপ্লিন জায়গা তৈরি করেন, ন্যায় পরায়ণ তৈরি করেন, এবং শনি মানুষের জীবনে ধরুন যাদের প্রচন্ড পরিমাণে ঔদ্ধত্য বেড়ে গেছে, প্রচন্ড তারা মানুষকে কষ্ট দিচ্ছে, প্রচন্ড পরিমাণে খারাপ কাজ করছে, তাদের জন্য কিন্তু শনি এই 4.5 মাস প্রচন্ড পরিমাণে খারাপ দিতে চলেছে, এবং সেটা রাশি অনুযায়ী মানুষের। এবার অনেকে কি কি কাজ করছে সেটা আপনি নিজে ভালো বুঝতে পারবেন। এবার আপনার কর্মফল কিরকম সেই অনুযায়ী তিনি কিন্তু শুভ ফল বা অশুভ ফল কিন্তু ভোগ করতে পারেন বা দিতে পারেন। সাধারণত আমি এখানে একটুখানি মাইথোলজিতে চলে আসি, তাহলে হয়তো আপনাদের শনিদেবকে বুঝতে সুবিধা হবে, বা অনেকে আপনাদের মাইথোলজি নিয়ে শনিদেবকে নিয়ে জানা আছে, কিন্তু যারা জানেন না তাদের নিয়ে আজকের অনুষ্ঠানটা। এবং আজকে বলি, এই যে শনিদেবকে নিয়ে জানতে চেয়েছিলেন, একজনের নাম আমি ঘোষণা করলেই নয়, অনেকজন ঘোষণা করেছেন, বলেছেন, তার মধ্যে একজনের নাম সে হচ্ছে দেবরাজ সোম। দেবরাজ আমাকে অনেকগুলো হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং আমাকে সরাসরি মেল করেছে যে দাদা তুমি শনিকে নিয়ে তুমি একটুখানি বলো যে বক্রকাত অবলম্বন করেছে। তো দেবরাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা তোমরা মনে করছো নতুন কোনো কিছু বিষয়ে জানতে চাইছো, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো 9831707058। এছাড়া আমাকে মেল করতে পারো সুব্রত ছোট হাতের SUBRATA 7070@gmail.com। যারা হোয়াটসঅ্যাপ মেল করতে পারছো না, সরাসরি আমার যে নাম্বারগুলো যাচ্ছে ওখানে আপনারা কিন্তু নর্মাল SMS করেও কিন্তু আপনাদের রিকোয়েস্টটা রাখতে পারেন, এবং সেই রিকোয়েস্টের প্রোগ্রাম আমি পরবর্তী এপিসোডে গ্লোব টিভি বা চ্যানেল ভিশন বা অন্যান্য যে মিডিয়াতে প্রোগ্রাম করব সেখানে কিন্তু সরাসরি আমি আলোচনা করব। তো আমি একটু মাইথোলজিতে চলে যাই। শনিদেবকে নিয়ে, শনি সাধারণত আমরা জানি শনির মাইথোলজিতে যখন আমরা একটা দেখব, রামায়ণের যখন যুগ চলেছিল দশরথের সঙ্গে শনির কিন্তু একটা দ্বন্দ্ব সেই সময় কিন্তু প্রচন্ড পরিমাণে লেগেছিল। আমরা যদি দেখি তাহলে সেই সময়টাকে একটু আলোচনা করি। শনি যখন মোটামুটি কৃত্তিকা নক্ষত্রের শেষ চরণকে শেষ করে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা নক্ষত্রে কিন্তু 4টি করে চরণ হয়ে থাকে, এই 4টি চরণকে কমপ্লিট করে তিনি যখন রোহিণী বা চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করছেন, তখন রামায়ণের সময় দশরথের যিনি রাজ জ্যোতিষী ছিলেন, দশরথ অর্থাৎ রামের যে পিতা দশরথের তিনি যে রাজ জ্যোতিষী ছিলেন, তিনি বলেছিলেন যে দেখুন শনি মহারাজ তিনি কিন্তু কৃত্তিকা নক্ষত্রের শেষ চরণকে অবলম্বন করে তিনি গণ্ডিকে পার করে তিনি কিন্তু আস্তে আস্তে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছেন, এবং এই রোহিণী নক্ষত্রে শনি যখন প্রবেশ করবে পরবর্তী 12টা বছর আমাদের রাজ্যের জন্য কিন্তু অনেকটা খারাপ সংকেত নিয়ে আসতে পারে। তিনি জ্যোতিষীকে বলেছিলেন যে কি হতে পারে। রাজ জ্যোতিষী তখন বলেছিল নানা রকম রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ লাগতে পারে, মানুষের মধ্যে অশান্তি লাগতে পারে, নানা রকম সমস্যা হতে পারে, বন্যা, ঝড়, বৃষ্টি, ক্ষয় ক্ষতি, রাজ্যের অনেক অবনতি হতে পারে। দশরথ সেটাকে শুনে কিন্তু বসে থাকেনি। তিনি বলেছিলেন যে শনিদেব যদি যখন মোটামুটি কৃত্তিকা নক্ষত্র ক্রস করে যখন রোহিণী নক্ষত্রে যাচ্ছে চন্দ্রের নক্ষত্রে, তখনই যখন এই প্রভাব তার রাজ্যের উপর আসতে পারে, তিনি কিন্তু শনিদেবকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি যেন এই নক্ষত্রে প্রবেশ না করেন, এবং নক্ষত্র মণ্ডলে তিনি প্রবেশ করে তিনি শনিদেবের সঙ্গে সরাসরি কিন্তু যুদ্ধে লিপ্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন শনিদেবকে, তিনি যেন রোহিণী নক্ষত্রে প্রবেশ না করেন, কারণ 12টা বছর তার রাজ্য নাহলে কিন্তু ধ্বংসের পথে চলে যেতে পারে। তো শনি মহারাজ জানেন যে দশরথ তার সঙ্গে পারবেন না, দশরথ হয়তো শনিদেবের সঙ্গে পেরে উঠতে পারবেন না, কিন্তু শনি মহারাজ তিনি দেখলেন যে তিনি তার রাজ্যের স্বার্থে তিনি আমার কাছে ছুটে এসেছেন, এবং তিনি দশরথ প্রথমে শনি মহারাজকে নানা রকম স্তব স্তুতি এবং তার বন্দনা দিয়ে শনি মহারাজকে তিনি জানালেন প্রথমে যে আপনি গ্রহরাজ, আপনি এই রোহিণী নক্ষত্রের সঙ্গে যে সম্পর্ক আপনি যে প্রবেশ করতে চলেছেন প্রথম চরণে, আপনি সেটাকে ত্যাগ করুন। দশরথের সেই কথায় শনি কিন্তু সন্তুষ্ট হলেন।
শনি সন্তুষ্ট হলেন কারণ তিনি দেখলেন, প্রথমে বলি শনি হচ্ছে ন্যায় পরায়ণ দাতা। তিনি দেখলেন যে দশরথ শুধুমাত্র রাজ্যের স্বার্থের জন্য তিনি শনি মহারাজের সঙ্গে কিন্তু নিজের জীবনকে তোয়াক্কা করে তিনি তার সঙ্গে কিন্তু যুদ্ধ করতে এসেছিলেন। তিনি তার কথায় সন্তুষ্ট হলেন এবং তিনি বললেন যে ঠিক আছে, যতদিন চন্দ্র সূর্যের অবস্থান থাকবে, চন্দ্র সূর্য যতদিন অবস্থান করবে, ততদিন শনি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, শনি কিন্তু কখনোই কোনো খারাপ ফল নরজীবন বা মানব জীবনে কিন্তু কাউকে দেবেন না। সেই থেকে কিন্তু শনি মহারাজ ন্যায় পরায়ণ দাতা কিন্তু হলেন। অর্থাৎ মানুষের জীবনে দেখবেন অনেকের ক্ষেত্রে যখন ঔদ্ধত্য চলে আসে, আমরা অনেক সময় কিছু খারাপ কাজ করে ফেলি, আমরা অন্যায় করি, অবিচার করি, শনি মহারাজ কিন্তু মানুষের জীবনে দুঃখ যন্ত্রণা দিয়ে আপনি এই জন্মেই যে পাপকর্ম করবেন, সেই পাপকর্মের শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। তাই শনি মহারাজকে বলা হচ্ছে ন্যায় পরায়ণ দাতা। অর্থাৎ আপনার জীবনে আপনাকে দুঃখ যন্ত্রণা দিয়ে আপনাকে একজন সঠিক মানুষ তৈরি করতে পারেন কিন্তু শনি মহারাজ। তো আমরা শনির দৃষ্টিকে নিয়ে সাধারণত ভয় পেয়ে থাকি, তাই না? শনি যে বক্রকাল অবলম্বন করছেন, শনির দৃষ্টি কোথায় পড়ে? শনি সাধারণত যেখানে অবস্থান করে সেখান থেকে তৃতীয় ভাবে, সেখান থেকে সপ্তম ভাবে এবং সেখান থেকে দশম ভাবে কিন্তু তার পূর্ণ দৃষ্টি প্রদান করে। একটা কথাই রয়েছে, যে কোনো গ্রহ কিন্তু সপ্তমে পূর্ণ দৃষ্টি দিয়ে থাকে। অর্থাৎ শনি মহারাজ যেরকম তৃতীয়, সপ্তমে এবং দশমে পূর্ণ দৃষ্টি দেয়, কিন্তু এই যে দৃষ্টির বিষয়, অনেকে বলেন শনির দৃষ্টি কিন্তু কুদৃষ্টি। এই শনির কুদৃষ্টি কিন্তু জন্মকালীন থেকে ছিল না। এই শনির কুদৃষ্টি সৃষ্টি হয়েছিল তার পরবর্তী যখন তিনি বিবাহ করেন, তার যে পত্নী, তার নাম ছিল দামিনী বা মন্দা, তার কারণেই কিন্তু তার কুদৃষ্টি হয়েছিল বা তার অভিশাপে হয়েছিল। কি সেই কাহিনী, সেটা নিয়ে আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসেছে। হ্যাঁ, নমস্কার। ফোনে কে আছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে? হ্যাঁ আচ্ছা, বলুন নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি সন্ধ্যা ব্যানার্জি। আমার থেকে জানবো, ছেলের নাম বলুন। ছেলের নাম মানব ব্যানার্জি। মানব ব্যানার্জি। ওর জন্ম তারিখ, জন্মসাল সবটাই বলুন। জন্ম তারিখ হচ্ছে 31/10/1993। 93। জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যে 6:10। 6:10 সন্ধ্যে। আচ্ছা, আর হ্যাঁ। জন্ম কি বাঁকুড়া বিষ্ণুপুরেই? হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুরে জন্ম। আচ্ছা, বেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন? আমার বাস্তুটা একটু যদি ওখান থেকে যাত্রা করা, ছেলের চাকরিও হচ্ছে না, শরীরটা কেন এমন যাচ্ছে একটু দেখুন। আচ্ছা, প্রথমেই আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আমার অনুষ্ঠান কি দেখেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান আপনার দেখি, আর দেখে ভালো লাগে। হঠাৎ দেখলাম আজ লাইভ হচ্ছে, সেই জন্য ফোন করলাম। আচ্ছা, তাহলে রেকর্ডিং অনুষ্ঠানে দেখি। একদমই। আমি সাধারণত লাইভ করতে হয়তো পারি না, কারণ আপনারা অনেকেই জানেন যারা অনুষ্ঠান দেখেন বা যারা নতুন দেখছেন, যে আমি দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহটা শিলিগুড়িতে থাকি। এই যে লাস্ট উইক, আজকেই জাস্ট আপনাদের সঙ্গে, মানে গতকালকে উত্তরবঙ্গে ছিলাম, আজকে সকালে কলকাতায় প্রবেশ করেছি, এসে আজকে লাইভ। ঠিক আছে? তো ওই জন্য দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহটা আমাকে লাইভে পাবেন না। চতুর্থ সপ্তাহ এবং প্রথম সপ্তাহে রবিবারগুলোতে আমি কিন্তু লাইভ থাকবো। ঠিক আছে? এবার অন্যান্য মিডিয়াতে যেগুলো আমার লাইভ হয় সোমবার, বৃহস্পতিবার, আমাকে লাইভ পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমেই আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং আপনার ছেলের নাম মানব, তাই তো? আচ্ছা, ওর জন্ম বারটা কি রবিবার ছিল? হ্যাঁ, রবিবার ছিল। আচ্ছা, লগ্ন হচ্ছে বিষলগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, ও নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, প্রতিপদ কৃষ্ণপক্ষ তিথি ছিল, গণ হচ্ছে নরগণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ, এটা জানা ছিল। আচ্ছা, আপনি যদি একটু জেনে থাকবেন যে অবখাটা চক্রে ওর যে যোগ, যেটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় সূর্য সিদ্ধান্ত যোগ, এই সূর্য সিদ্ধান্ত যোগটা কিন্তু ব্যতিপাত যোগে জন্ম হয়েছিল। এই যার ব্যতিপাত যোগে জন্ম হয় তার একটাই সমস্যা যেটা হয়, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যা চলে আসে এবং তাদের অনেক হওয়া কাজে বারবার কিন্তু বাধা পড়বে। বুঝতে পেরেছেন? এবং চাকরির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা চলে আসবে। কি করছে এখন ছেলে, বলুন, বা কি জানতে চাইছেন? ছেলে এখন কিছুই করছে না, বিশেষ কাজ করে। কিছুদিন এমএলটি করেছিল, এমন না দিন, কিন্তু ওখানে পারেনি ঠিক মতো। আচ্ছা, আমি এবার একটু বলে নিই। এই যে প্রথমে আমি শুরু করলাম, এই যে ব্যতিপাত যোগ, এই যে ব্যতিপাত যোগ সাধারণত মানুষের জীবনে যদি কারো জন্মছকে দেখতে পাওয়া যায়, যে ব্যতিপাত কিছু কম্বিনেশন আপনাকে আমি বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। যদি শোনেন তাহলে আমি বলতে পারি যে খুব উপকৃত হবেন ছেলের চারটাকে নিয়ে, এবং সেই অনুযায়ী যদি এটা রেকটিফিকেশন করা যায় বা সংস্কার করা যায় বা প্রতিকার করা যায়, ছেলে কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাবে। যাদের ব্যতিপাত যোগে জন্ম,
এবং রবি কিছুভাবে অশুভ রয়েছে বা রবি নিচস্থ হয়ে রয়েছে, এবং সেখানে শুক্র দ্বারা রবি যদি পীড়িত হয়, যে কোনো একটা কম্বিনেশন হবে, রবি অশুভ, রবি নিচস্থ, নাহলে রবি কিন্তু শুক্র দ্বারা পীড়িত, তাদের ক্ষেত্রে কর্মজীবনে প্রবলেম হবে। আপনার ছেলের ব্যতিপাত যোগে জন্ম, রবিটা নিচস্থ। এবার রবি নিচস্থ আপনি বুঝবেন কি করে? আপনার ছেলের দেখবেন কার্তিক মাসে জন্ম, বাংলার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাংলার কার্তিক মাসে জন্ম, তার মানে বুঝে গেলেন রবিটা ডাউন, নিচস্থ হয়ে রয়েছে। রবি হচ্ছে মেষ রাশিতে টুঙ্গি হয়, অর্থাৎ বৈশাখ মাসে, ঠিক তার 6 মাস বাদে সেখানেও চলে আসছে কার্তিক মাস, সেখানে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ব্যতিপাত যোগ, রবি নিচস্থ, এবং ওর যদি আপনি জেনে থাকেন বা জন্মকুণ্ডলী সম্বন্ধে আইডিয়া থাকে, এই রবি কিন্তু রাহু নক্ষত্রে অর্থাৎ সাথী নক্ষত্র অবস্থান করছে, যেটাকে এক কথায় বলা হয় কি গ্রহণ যোগ, সূর্য গ্রহণ যোগ। এই গ্রহণ যোগ হওয়ার জন্য ওর কর্মজীবনে কিন্তু বাধা পড়ছে, এটা D1 চার্ট বলছে। এবার আমি যদি সম্পূর্ণ চক্রমটাতে দেখি, এই সম্পূর্ণ চক্রমে ওর একাদশ ভাব শুভ, চতুর্থ ভাব শুভ, তার মানে এই ছেলের মধ্যে কিন্তু পড়াশোনা যথেষ্ট ভালো, কোয়ালিটি রয়েছে। কিন্তু যেহেতু নবম ভাব বিশেষ করে ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত হয়েছে, এবং নবমপতি অষ্টমের সঙ্গে গিয়ে বসে আছে, মানে নিজে নবমপতি অষ্টমে গিয়ে বসে রয়েছে, তার মানে সে তো শুভ ফল দেবে না। আমাদের জ্যোতিষ শাস্ত্রে কি বলা হয়েছে? 6, 8, 12 মানে হচ্ছে দুস্থান বা খারাপ জায়গা। তাহলে নবমপতি যদি 8 হাউসে গিয়ে বসে থাকে, তার মানে সে খারাপ জায়গায় বসে রয়েছে, খারাপ ফল দেবে। তাহলে এই জন্য বলে দিচ্ছি, আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি রয়েছে, মানবের মধ্যে কোয়ালিটি নেই যে তা নয়, কিন্তু বর্তমানে এই কোয়ালিটি থাকা সত্ত্বেও সে অনেক জায়গায় পরীক্ষা দিয়েও বা চাকরির জন্য হন্যে হয়ে খুঁজেও ভালো কোনো চাকরি পাবে না, এবং যদিও কোনো ছোটখাটো চাকরি করে সেখানে কিন্তু ভালো কোনো কিছু করতে পারবে না। তার মানে কি এই ছেলেটা কি বসে থাকবে? তাহলে সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন, এই যে প্রথম কম্বিনেশনটা বললাম, ব্যতিপাত যোগ, রবি নিচস্থ বা রবি শুক্র দ্বারা পীড়িত, অথবা রবি দুস্থানগত অশুভ জায়গায় রয়েছে, তার প্রতিকার, তার মানে রবি কিন্তু আপনার ছেলে নিচস্থ, রবি রাহু দ্বারা পীড়িত, এই জায়গাটাকে যদি একটু মনে করেন যে আমি ছেলেটাকে একটা ভালো কেরিয়ার দিতে চাই, অবশ্যই এটার প্রতিকার প্রতিবিধান মাসে একটু করিয়ে নেবেন। আপনার ছেলেকে আমি এটুকু বলতে পারি, 2025 চলছে এখন, 2025-এর শেষের দিক থেকে বা 2026-এর মোটামুটি মার্চ এপ্রিল পর থেকে ওর কিছু দশা অন্তর্দশা চেঞ্জ আসবে, সেই সময় থেকে কিন্তু ভালো চাকরিতে ফললাভ করবে। ঠিক আছে, যদি পারেন একটু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, বলুন। ভালো চাকরি হবে? ভালো চাকরি হবে, আমি যেগুলো বললাম বুঝতে পেরেছেন, শুনেছেন তো? একদম, প্রতিকারটা কিভাবে হবে সেটাও বলে দিলাম। আপনি যদি পারেন আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন, বা ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন, সেই মতো যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, নিশ্চয়ই মানব ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে। ঠিক আছে, চিন্তার কিছু নেই। না, এগুলো নিয়ে ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। না, ওরকম কোনো কিছু নেই। ঠিক আছে, ওটা নিয়ে ভয় পাবেন না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, কি বলছেন? শোনা যাচ্ছে না। যাই হোক, আপনি যদি পারেন, আপনার সঙ্গে তো ফোনে কথা হলো, অনেক সময় তো ডিস্টার্ব হয়, আপনি যদি পারেন একটু আমাকে পরে রাতের দিকে আবার ফোন করে নিতে পারেন, আমি আপনার সঙ্গে কথা বলে নেবো। না, ওষুধ করলে তো ডাক্তারের কাছে আসতেই হয়, তাই ওনার কাছে যেটা বলা সেটা হলো যে একবার একটু সুব্রত চক্রবর্তীর সাথে দেখা করে নিন। আমি শুরুতেই বলেছিলাম যে আপনারাই সে ভালোবাসা দিয়েছেন বলেই শ্রী সুব্রত চক্রবর্তী প্রতিকারের অন্যতম আমাদের ভীষণ ভরসার একটি জায়গা। এই যে মানব বলে যে ছেলেটি, সে কিন্তু একটু সব দিকটা একটু গুছিয়ে নিলে, ঠিকঠাক করে নিলেই কিন্তু হয়তো আগামী দিনে তার অনেকটা, মানে বলতে পারি যে অনেকটা সুন্দর একটা জীবন সে পাবে আর কি। তো সেই জীবনেই যাব। সুব্রত চক্রবর্তী, চলে যাই সরাসরি, আবার ফোন রয়েছে। আচ্ছা, ফোনটা নিন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি গৌরী চক্রবর্তী। গৌরী চক্রবর্তী, নিজের সম্পর্কে জানবেন? না, আমার ছেলে। তাহলে ছেলের নাম? ছেলের নাম কুন্তল চক্রবর্তী। আচ্ছা, ডেট অফ বার্থ? 3/9/2000। 3/9/2000। জন্ম সময়? সকাল 7:10। 7:10 সকাল। জন্মস্থান? বেতুয়া ডহরি। আজকে বেশ দূরের ফোন আসছে। ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, কুন্তলের জন্মবারটা কি রবিবার ছিল? হ্যাঁ, রবিবার ছিল। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনারা ভালো আছেন? একদম, সবাই ভালো আছি। আচ্ছা, কুন্তলের কে নিয়ে একটু আলোচনায় চলে আসি। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র, এবং পঞ্চমী শুক্লপক্ষ তিথি, এবং ওর গণ ছিল হচ্ছে দেবগণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ, আমি যেগুলো বললাম যে ওর কন্যা লগ্ন তুলা রাশি, এগুলো কি জানা ছিল আপনার? হ্যাঁ, এটা মোটামুটি একদিন জানা ছিল।
একদম। আচ্ছা, কুন্তলের কি কেরিয়ার নিয়ে কিছু জানতে চাইছেন? হ্যাঁ, ক্যারিয়ারটা নিয়ে ও যেখানে যেতে চাইছে সেটা যাওয়া ঠিক হবে কি না। আচ্ছা দেখুন, আমি প্রথমে বলি কুন্তলের একটা জিনিস যেটা খুব ভালো, সেটা হচ্ছে ওর মঙ্গলটা বুধের নক্ষত্র অবস্থান করছে, এটা যথেষ্ট ভালো। কিন্তু মঙ্গল যেহেতু নিচস্থ, আপনি যদি ওর জন্মছকটা সম্বন্ধে একটু ওয়াকিবহাল হন, কুন্তলের মঙ্গলটা কর্কট রাশিতে বসে রয়েছে, মানে মঙ্গল কর্কট রাশিতে রয়েছে, এবং মঙ্গল যখন কর্কট রাশিতে থাকে সেই মঙ্গল নিচস্থ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু নেগেটিভ দিক, আবার ভালো দিকটা হচ্ছে মঙ্গল হচ্ছে বুধের নক্ষত্রে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে কি ওর মধ্যেও কিন্তু ভালো কোয়ালিটি থাকবে এবং কর্মক্ষেত্র ভালো সুযোগ সুবিধা তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু ওর ক্ষেত্রে দেখবেন ও হয়তো একটু দূরবর্তী স্থানে কোনো কিছু কর্ম হতে পারে, কাজের জায়গায়, মানে যেখানে জন্মগ্রহণ হয়েছে তার থেকে একটু দূরবর্তী স্থানে কাজ হবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত জায়গায় যেতে পারে কুন্তল, মানে ভবিষ্যতের ক্ষেত্রেও ও একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় যাবে এবং কেরিয়ারের ক্ষেত্রে একটা সুনাম অর্জন করবে। কিন্তু যেহেতু ওর মঙ্গলটা নিচস্থ, এই মঙ্গল নিচস্থ হলে কি হতে পারে সাধারণত যেটা হবে কি, ও একটু শারীরিক ট্রাভেল দেবে, মানে বিশেষ করে পেটের সমস্যা, জয়েন্ট পেন্টের প্রবলেম, ঠিক আছে, একটু অলসতা বা কোনো কিছু হয়তো ফাঁড়া অ্যাক্সিডেন্ট যোগ, এই বিষয়গুলো কিন্তু ওর ক্ষেত্রে লেগে থাকবে। এই জায়গাটাকে নিয়ে কিন্তু আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু ওভারঅল যদি আপনি ওর কেরিয়ার দেখেন, কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো। ও আশা করি কোনো কর্মজীবনে প্রতিষ্ঠা খুব শিগগিরই পেয়ে যাবে বা চাকরি পেয়েছে। আপনি যেটা চিন্তা করছেন যে কোথাও পাঠাবো কিনা, আপনি নির্বিধায় পাঠান কর্মক্ষেত্রে, সেখান থেকে কিন্তু জয় অর্জন করে বেরিয়ে আসবে কুন্তল, ঠিক আছে? আর বিয়েটা বিয়েটা ওই যে বললাম, যেহেতু মঙ্গলটা নিচস্থ, মঙ্গল তো আমাদের শরীরের কারকতা গ্রহ, মঙ্গল যেহেতু কর্কট রাশিতে নিচস্থ হয়ে রয়েছে, তাহলে বিয়েটা একটু দেখাশোনা করে দিতে হবে। তবে কুন্তলে পছন্দ করে বিবাহ হবে, প্রেমযোগ করে বিবাহ হবে, ও নিজের পছন্দের বিবাহ হবে, ঠিক আছে? কিন্তু প্রেম করে বিবাহ সারা জীবন সুখে থাকবে, অসুবিধার কিছু নেই। একটু জটক বিচার করিয়ে নেবেন, মানে মেয়েটার সঙ্গে অলরেডি একটা রিলেশনশিপে রয়েছে কুন্তল, ঠিক আছে? কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে যেটা বলে দিই, যে অনেক সময় যেহেতু মঙ্গল নিচস্থ, আমি তো মেয়ের চারটা পাচ্ছি না, তো মেয়ের ক্ষেত্রে মঙ্গলটাকে একটু ভালো থাকতে হবে। তাহলে কি হবে, তাহলে সুখে দাম্পত্য জীবনটাকে ভালো করে কাটাতে পারবে। অবশ্যই কুন্তল ভালো হবে। এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে সপ্তমপদ যথেষ্ট শুভ, প্রেমজের বিবাহ, প্রেম করে বিবাহ হবে, অলরেডি সম্পর্কেও রয়েছে। এবং আপনি একটা মনের মধ্যে ভয় পেয়ে রয়েছেন যে আমি ছেলেকে দূরে কোথাও পাঠাবো কিনা কাজের জন্য, বা এই কাজটাও ঠিক হবে কিনা, আপনি নির্বিধায় চোখ বন্ধ করে পাঠান, কুন্তল যেখানে যাবে জয় করে আসবে, ঠিক আছে? আর যদি পারেন বিয়ের আগে ছেলেটা জটক, যার সাথে বিবাহ হবে, একটু জটক বিচার করে বিবাহ দেবেন, ঠিক আছে? আর ছেলের একটা মঙ্গলের প্রতিকার করিয়ে রাখবেন, কারণ ওর একটু শরীরের সমস্যা থাকবে, একবার যোগাযোগ করে নেবেন, ওর একটু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা যাবে, ঠিক আছে? ওভারঅল ভয়ের কিচ্ছু নেই, কুন্তল জয় করবে, এটুকু আমি বললাম, ঠিক আছে? ভালো থাকবেন। দারুণ, খুব ভালো, সকলে ভালো থাকুক। আর নিচে যে নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার, অবশ্যই ফোন করুন, দ্বিধায় ফোন করুন। শ্রী সুব্রত চক্রবর্তীর ফোন কিন্তু আপনাদের সকলের জন্য খোলা রয়েছে, সময় একদম শেষ মুহূর্ত। শেষ মুহূর্তে যে এটা বলে নিন, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, এই যে শনির কুদৃষ্টি, মাইথোলজিতে শনির কুদৃষ্টি কিন্তু একদম ছোট থেকে ছিল না। আমরা জানি শনির যে স্ত্রী, তার নাম ছিল দামিনী বা মন্দা। এই দামিনী মন্দা একবার কি হয়েছিল, বেশভূষা পরে শনিদেবের কাছে কিন্তু প্রেম নিবেদন করতে এসেছিলেন, এবং শনিদেব ছিল কিন্তু নারায়ণের ভক্ত। তিনি সেই সময় নারায়ণের পূজা অর্চনা করছিলেন। তিনি তার যে স্ত্রী শনিদেবকে একটু অ্যাট্রাকটিভ ভাবে সাজুগুজু করে তাকে কিন্তু তার কাছে প্রেম নিবেদন করতে এসেছিলেন, কিন্তু শনি সেই সময় কি ছিল, পুজোয় ব্যস্ত ছিলেন, নারায়ণের পূজা। এবং শনি এমন একজন ব্যক্তি ছিলেন, বা তিনি রাশিচক্রে মানুষের জীবনে তিনি যে কাজে মন দেন সেই কাজটা কিন্তু কমপ্লিট না করে কখনোই কিন্তু পারেন না। যখন দামি দেখলেন যে শনি তার প্রতি আকৃষ্ট হচ্ছেন না, তিনি কিন্তু তখন বলেছিলেন যে তিনি এত মানে সেজে গুজে এসেছেন তার কাছে, তাকে তিনি প্রায়োরিটি দিলেন না। তিনি তখন কিন্তু অভিশাপ দিচ্ছিলেন যে তোমার দৃষ্টি যার উপর যাবে তিনি ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু মাইথোলজি দেখেছিলাম, যখন আমাদের গণেশের যখন অন্নপ্রাশন হয়েছিল, তখন সবাই কিন্তু দেবাদিদেবরা সবাই এসেছিলেন দেবতা লোকের, শনিকে আমন্ত্রণ করে। শনি কিন্তু গণেশের দিকে কখনো তাকায়নি। এতে কিন্তু মাতা পার্বতী ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন আমার ছেলের অন্নপ্রাশন তুমি কেন তাকাচ্ছ না? বলছে দেখুন মা, আমি যদি তাকাই আপনার ছেলে কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। সেটাই কিন্তু হয়েছিল, শনি যখন তাকায় তার কিন্তু শিরচ্ছেদ হয়েছিল। অর্থাৎ শনি মানুষের জীবনে কিন্তু খারাপ প্রভাব দেয় না সাধারণত। কিন্তু আপনি এই যে বললাম যে এখন শনি রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত, এই 4.5 মাসে যাদের ক্ষেত্রে আপনি অশুভ জায়গায় রয়েছেন বা খারাপ কোনো কিছু কাজ করছেন, আপনি অনেকের বদনাম করছেন, আপনি কর্মজগতে মানুষকে ঠকিয়ে কাজ করছেন, আপনি পরিবারে আপনার বাবা মাকে অনেক কিছু অন্যায় অত্যাচার করছেন, আপনাকে শনি কিন্তু কখনো ছেড়ে কথা বললেন। অর্থাৎ
আপনি নিজেকে জাজ করুন, আপনি যে রাশি লগ্ন হোক না কেন। নেক্সট এপিসোডে আমি চেষ্টা করব 12টা রাশির উপর শনিদেবের এই রেট্রোগেট কালীন কি কি ফল দিতে পারে। তো আমি আশা করি আজকের অনুষ্ঠানটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা পরবর্তী ক্ষেত্রে ইউটিউবে যাবে, আপনারা আপনাদের বন্ধুবান্ধব ছড়িয়ে দেবেন। নেক্সট এপিসোডে আবিরদা আমরা নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।